স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকীতে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা, শর্ত দিয়ে ভোটে বাধা সৃষ্টি করলে সংকটে পড়বে গণতন্ত্র উত্তরণের পথ, বললেন তারেক রহমান। সংবিধান কিংবা লিখিত বিধিবিধান দিয়ে কখনোই ফ্যাসিবাদ ঠেকানো যায় না। যদি ফ্যাসিবাদ ঠেকাতে হয়, জনগণকে রাজনৈতিকভাবে শক্তিশালী করার কোনোই বিকল্প নেই। আমাদের যত স্টেপস আছে সকল কিছু আমরা মাথার মধ্যে এটাই রাখছি যে ফেব্রুয়ারিতে নির্বাচন, আমরা ফেব্রুয়ারিতে চলে যাব। সংসদ নির্বাচনের পর ফেব্রুয়ারিতে বিদায় নেবে অন্তর্বর্তী সরকার, জানালেন আইন উপদেষ্টা। সুষ্ঠু ভোট আয়োজনে 40 লাখ ইউরো দেবে ইউরোপিয়ান ইউনিয়ন। ডাকসুতে মনোনয়নের সময় বাড়ানো নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য, কাউকে সুবিধা দেওয়ার অভিযোগ প্রত্যাখ্যান রিটার্নিং কর্মকর্তার। বাকিদের সিদ্ধান্ত গ্রহণের পরে নির্দিষ্ট একটি পক্ষকে সিদ্ধান্ত গ্রহণের সামগ্রিক সুবিধা দেওয়া এবং পলিসি মেকিং এ বিশেষ সুবিধা দেওয়ার নামান্তর একদম সম্পূর্ণ ভিত্তিহীন এবং বানোয়াট অভিযোগ। ৭১-এর গণহত্যাকারী শক্তি, ২৪-এর গণহত্যাকারী শক্তি, তাদের বিরুদ্ধে যে যুগপৎ গণতান্ত্রিক আন্দোলন, সেই গণতান্ত্রিক আন্দোলন আমরা গড়ে তুলব। ভোটের আগে বিভিন্ন সেক্টরে সাইবার হামলার আশঙ্কা, প্রয়োজনীয় সুরক্ষা নিশ্চিত করা না হলে বিপর্যয়ে পড়তে পারে ব্যাংকিং খাত, শঙ্কা বিশেষ সহকারী। শর্তের বেড়াজালে নির্বাচনের পথে বাধা সৃষ্টি করলে গণতন্ত্রে উত্তরণের পথ সংকটের মুখে পড়বে বলে মনে করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তার মতে, নিত্য নতুন ইস্যু নিয়ে অহেতুক বিতর্কে লিপ্ত হওয়া শহীদদের আত্মত্যাগের প্রতি অবমাননা। স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনায় তারেক রহমান বলেন, সংবিধান কিংবা লিখিত বিধিবিধান দিয়ে ফ্যাসিবাদ ঠেকানো যায় না, বরং সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে জনগণকে রাজনৈতিকভাবে শক্তিশালী করার বিকল্প নেই বলে মনে করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা, যেখানে বিগত ১৬ বছরে গুম, ক্রসফায়ারের শিকার নেতাকর্মীদের পরিবারের সদস্যরা তুলে ধরেন পতিত ফ্যাসিবাদী শক্তির নির্মমতার কথা। আমার বাবা ২০০৯ সালে ৫ই জানুয়ারি বর্তমানে পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট সরকারের হাতে গুলিবিদ্ধ হয়ে মর্মমভাবে নিহত হন। আমার যে বয়সটা ছিল, বাবার হাত ধরে রাস্তা চিনার, বাবার হাত ধরে পুরো দুনিয়া দেখার, ওই বয়সে আমি আমার বাবার ছবিটা নিয়ে পুরো দুনিয়াতে ঘুরেছি আমার বাবাকে খোঁজার জন্য। আলোচনায় যোগ দিয়ে শীর্ষ নেতারা দাবি করেন, সংস্কার ইস্যুতে বিএনপিকে প্রতিপক্ষ বানানো হচ্ছে। সুষ্ঠু নির্বাচনে বিএনপি ক্ষমতায় যাবে ভেবে এনসিপি ও জামায়াত ইসলামী নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চায় বলেও অভিযোগ তাদের। এখন পর্যন্ত রেজিস্ট্রেশনই হয় না, তারা বলে নির্বাচন হতে দেওয়া যাবে না। অপর দল জামাতে ইসলামী, এরা তককে তককে আছে, এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হতে দেবে না। একটা মৌলবাদী ব্যাকওয়ার্ড লুকিং রাষ্ট্র ব্যবস্থা প্রবর্তনের জন্য বাংলাদেশের জনজীবনে তারা দুর্ভোগ সৃষ্টি করতে চায়। আমি যদি জনগণের সম্মতি না নিয়ে জনগণের পক্ষে এমনকি ভালো কাজও করি, তাহলেও তো জনগণের কাছে আমাকে জবাবদিহিতা করতে হবে যে আপনি আমার ভালো মন্দ বলার আপনি কে? আপনাকে বলবেন তো আমাকে যে কোনটা ভালো কোনটা মন্দ, আমি ঠিক করে দেবো, আমি ডিসিশন দেব। প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যোগ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, কোনো রাজনৈতিক দলের বক্তব্যে ফেব্রুয়ারির নির্ধারিত সময়ে নির্বাচন আয়োজন নিয়ে জনমনে প্রশ্ন তৈরি হয়েছে। নানা রকম উপায় বা শর্ত আরোপ করে জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার পথে যদি বাধা সৃষ্টি হয়, তাহলে অবশ্যই গণতন্ত্রের উত্তরণের পথ সংকটে পড়বে। সামগ্রিকভাবে সকলকে, সমগ্র রাষ্ট্র দেশকে সমস্যায় পড়তে হবে। সংবিধান দিয়ে নয়, কারো ফ্যাসিবাদী হওয়া ঠেকাতে রাষ্ট্র রাজনীতিতে জনগণকে শক্তিশালী করতে নির্বাচনই প্রধান মাধ্যম বলে মনে করেন তারেক রহমান। সংবিধান কিংবা লিখিত বিধিবিধান দিয়ে কখনোই ফ্যাসিবাদ ঠেকানো যায় না। রাষ্ট্র এবং রাজনীতিতে যদি ফ্যাসিবাদ ঠেকাতে হয়, তাহলে অবশ্যই জনগণকে রাজনৈতিকভাবে শক্তিশালী করার কোনোই বিকল্প নেই। সরাসরি ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচনের অধিকার প্রয়োগের যে চর্চা,
এই চর্চার মধ্যে দিয়ে রাষ্ট্র এবং রাজনীতিতে জনগণ শক্তিশালী হয়ে ওঠে। তারেক রহমান জানান, আগামী দিনের সকল রাজনৈতিক পরিকল্পনা ও কর্মসূচি সাজাচ্ছে বিএনপি। রাষ্ট্রের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিতে প্রচলিত ধারা রাজনীতি থেকে বেরিয়ে আসার আহ্বানও জানান তিনি। জনমনে বিরূপ ধারণা সৃষ্টি হয় এমন কাজ থেকে বিরত থাকতে নেতাকর্মীদের নির্দেশ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। মনে রাখবেন, জনশক্তি জনবল, বিএনপির মনোবল। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। রাজনৈতিক দলগুলো নানা কথা বললেও ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এরপর নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করে উপদেষ্টা পরিষদ বিদায় নেবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। বলেন, ঘোষিত সময়ে নির্বাচন আয়োজনের জন্য সব প্রক্রিয়া চলমান। বিতর্কিত ও একতরফা হওয়ার কারণে বিগত 3 জাতীয় নির্বাচনে পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার সুযোগ পাননি ভোটাররা। গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ভোটের জন্য উন্মুখ তারা। দায়িত্ব নেয়ার 1 বছরের মাথায় প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণা দিয়েছেন। 2026 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন। এরপরও বিচার ও সংস্কার ইস্যুতে ঘোষিত সময়ে ভোট নিয়ে শঙ্কা আছে রাজনীতিতে। তবে আইন উপদেষ্টা দৃঢ়ভাবেই জানালেন, ভোট হবে ফেব্রুয়ারিতে, রোজার আগেই। নির্বাচন অনুষ্ঠানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ। সকল কিছুই, আমাদের যত স্টেপস আছে সকল কিছু আমরা মাথার মধ্যে এটাই রাখছি যে ফেব্রুয়ারিতে নির্বাচন, আমরা ফেব্রুয়ারিতে চলে যাব। আমাদের স্যার একজন সর্বজন স্বীকৃত, একজন বিশ্ব পর্যায়ে নন্দিত মানুষ। উনি নিজে ঘোষণা করেছেন এবং ওনার এই ঘোষণার থেকে আমাদের পিছিয়ে আসার বিন্দুমাত্র মানে চিন্তা নাই। নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলো নিজেদের স্বার্থে নানা বক্তব্য দিলেও এ নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই বলে জানিয়েছেন ডক্টর আসিফ নজরুল। রাজনৈতিক দল তো বিভিন্ন উদ্দেশ্যে বিভিন্ন কথা বলে এবং ওইটা তো একটা রাজনীতির প্রক্রিয়া। আপনারা তো এটা সবসময় দেখছেনই। এখন বাংলাদেশে যারা ট্র্যাডিশনালি যে সমস্ত রাজনৈতিক কথাবার্তা হতো, এখনও ঠিক ওই রকমভাবেই কথাবার্তা হচ্ছে। কথাবার্তা খুব বেশি গুণগত পরিবর্তন হয় নাই। ফলে নির্বাচনের সময় নিয়ে কে কী বললো না বললো, এটা আপনার রাজনৈতিক প্রক্রিয়ার অংশ হিসেবেই দেখবেন। আইন উপদেষ্টা জানান, দুদক, বিচার বিভাগ ও নির্বাচন সংস্কার নিয়ে গঠিত কমিশনগুলো যে সুপারিশ করেছে তা আগামী 2 মাসের মধ্যে আইনে পরিণত করা হবে। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। আন্তর্জাতিক মানসম্পন্ন নির্বাচন করতে নির্বাচন কমিশনকে 4 মিলিয়ন ইউরো সহায়তা দেবে ইউরোপীয় ইউনিয়ন। সকালে বৈঠকের পরে আশ্বাস দেন রাষ্ট্রদূত মাইকেল মিলার। বলেন, পর্যবেক্ষক মোতায়েনের ক্ষেত্রে বাংলাদেশকে অগ্রাধিকার দিয়ে থাকে ইউরোপীয় জোট। তার প্রত্যাশা, আগামী নির্বাচন হবে সুষ্ঠু এবং গ্রহণযোগ্য। ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনে কমিশনকে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। এরপরই জোরেশোরে চলছে প্রস্তুতি। চলতি সপ্তাহে নির্বাচনী রোডম্যাপ এবং আগস্টে সীমানা নির্ধারণের আপত্তি শুনানি শেষে চূড়ান্ত করবে কমিশন। ভোটার তালিকা প্রণয়ন, নির্বাচন সংশ্লিষ্টদের প্রশিক্ষণ সহ কমিশনকে কারিগরি সহায়তা দিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। প্রস্তুতি ও প্রয়োজনীয় সহায়তা দিতে আজ চতুর্থবারের মতো সিইসির সাথে বৈঠক করেছে 6 সদস্যের প্রতিনিধি দল, যার নেতৃত্ব দেন রাষ্ট্রদূত মাইকেল মিলার। বৈঠক শেষে তিনি জানান, সুষ্ঠু নির্বাচন আয়োজনে কারিগরি ও প্রযুক্তিগত সহায়তার পাশাপাশি আর্থিক সহায়তা দেবে ইইউ। তাছাড়া গণতান্ত্রিক উত্তরণে বাংলাদেশকে সমর্থন করে আগামীতে ইসি ও সরকারের সাথে আরও আলোচনা হবে। আস্থা অর্জনে ইসিকে বিশ্বাসযোগ্যতা বাড়াতে হবে। আন্তর্জাতিক মানসম্পন্ন নির্বাচন করতে ইইউ 4 মিলিয়ন ইউরো দেবে কমিশনকে। আগামী দিনগুলোতে দৃশ্যমান ও বাস্তব পদক্ষেপ গ্রহণ করতে হবে কমিশনকে, যাতে এই নির্বাচনের বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করা যায়। এ নিয়েও আমরা কাজ করব। আন্তর্জাতিক মানসম্পন্ন নির্বাচন করতে ইইউ 4 মিলিয়ন ইউরো দেবে কমিশনকে। আগামী দিনগুলোতে দৃশ্যমান ও বাস্তব পদক্ষেপ গ্রহণ করতে হবে কমিশনকে, যাতে এই নির্বাচনের বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করা যায়। এ নিয়েও আমরা কাজ করব। জানান, সেপ্টেম্বরে বাংলাদেশে একটি বিশেষজ্ঞ দল আসবে। নির্বাচনে ইইউ পর্যবেক্ষক পাঠাবে কিনা সেই সম্ভাব্যতা যাচাই করবে তারা। নির্বাচনের পর্যবেক্ষক মোতায়েনের ক্ষেত্রে রাজনৈতিকভাবে বাংলাদেশ ইউরোপীয় ইউনিয়নের জন্য অগ্রাধিকার ভিত্তিক দেশ।
নির্বাচনের আচরণ পর্যবেক্ষণে আমাদের মূল লক্ষ্য থাকবে এখানকার প্রতিষ্ঠানগুলোর স্বাধীনতা, কার্যকারিতা ও জবাবদিহিতা নিশ্চিত করা। নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে অভিজ্ঞতা আছে বাংলাদেশে, তবে নির্বাচন পরিচালনার ক্ষেত্রে বিগত ভোটগুলো নিয়ে প্রশ্নও আছে, মনে করিয়ে দেন মিলার। তার প্রত্যাশা আগামী নির্বাচন হবে গ্রহণযোগ্য ও আন্তর্জাতিক মানসম্পন্ন। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। যমুনা নিউজে এবার নেব একটা ছোট্ট বিরতি, আমাদের সাথেই থাকুন, একটু পরে ফিরছি। দেশে অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সরকারকে সহযোগিতা করবে সেনাবাহিনী। দেশ এখন নির্বাচনের দিকে যাচ্ছে, সেনাবাহিনীও নির্বাচনের দায়িত্ব পালনের জন্য প্রস্তুত, এই কথা জানিয়েছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। মঙ্গলবার সকালে ঢাকা সেনানিবাসে অফিসার্স অ্যাড্রেস অনুষ্ঠানে সেনাপ্রধান একথা বলেন। অনুষ্ঠানে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা সশরীরে উপস্থিত এবং ভার্চুয়ালি যুক্ত ছিলেন। সেনাপ্রধান বলেন, সেনা সদস্যরা দীর্ঘদিন ধরে মাঠে দায়িত্ব পালন করছে, তাই সবার সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখতে হবে, দূরত্ব থাকলে তা দূর করতে হবে। সেনাবাহিনী সম্পর্কে নানান কটূক্তি প্রসঙ্গে ওয়াকারুজ্জামান বলেন, যারা এমনটা করছে তারা আমাদের সন্তানের বয়সী, বড় হলে ওরা নিজেদের ভুল বুঝতে পারবে, তখন লজ্জিত হবে। সেনাপ্রধান বলেন, মাঠে দায়িত্ব পালনে সেনাবাহিনীকে পেশাদারিত্ব দেখাতে হবে। তিনি বলেন, সেনাবাহিনীর কোনো সদস্য রাজনৈতিক কর্মকাণ্ডে জড়াতে পারবে না, কোনো সদস্যের যে কোনো অপরাধের বিষয়ে তদন্ত সাপেক্ষে অবশ্যই শাস্তি দেওয়া হবে, তবে কোনোভাবেই সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রায়ালের মাধ্যমে নয়। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু এবং হল ছাত্র সংসদ নির্বাচন ঘিরে বাড়ছে পাল্টাপাল্টি অভিযোগ। অনেকেরই অভিযোগ, নির্দিষ্ট একটি দলকে সুবিধা দিতেই বাড়ানো হয়েছে মনোনয়নপত্র সংগ্রহ এবং জমাদানের সময়। অবশ্য যাদের বিরুদ্ধে আপত্তি, সেই ছাত্র দল দাবি করছে এই অভিযোগ ভিত্তিহীন। বর্ধিত দিনে 93 জন সহ বিভিন্ন পদে মোট মনোনয়নপত্র সংগ্রহ করে 658 জন শিক্ষার্থী, জমা দেয় 103 জন। এখন পর্যন্ত শিবির সহ 3টি প্যানেলের পূর্ণাঙ্গ প্রার্থী ঘোষণা করা হলেও ছাত্রদল কিছুই জানায়নি। গণঅভ্যুত্থানের পর এমন নির্বাচনী আমেজ দেশে এই প্রথম। অপেক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রায় 40,000 ভোটার, বেছে নেবেন ডাকসু ও হল সংসদ নেতাদের। বর্ধিত সময়ে মঙ্গলবার সকাল থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন অনেক প্রার্থী। তাদের প্রায় সবাই স্বতন্ত্রভাবে লড়বেন। রাজনীতিটা করেই সবকিছু করতে হবে, বিষয়টা এরকম না। আমার মনে হয় এই বিশ্ববিদ্যালয় যেহেতু একটা প্ল্যাটফর্ম আমাকে দিয়েছে, তো আমার মনে হয় বিশ্ববিদ্যালয়ের প্রতি আমার একটা দায়িত্ব আছে। আমরা যারা স্বতন্ত্র হিসেবে নির্বাচন করছি, আমরা দেখতেছি যে এখন পর্যন্ত লেভেল প্লেইং ফিল্ড আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা বড় অংশ হচ্ছে সাধারণ শিক্ষার্থী, যারা কোনোভাবে কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত নয়, এবং তারা এমন কাউকেও চায় না যে আসুক যারা নিজেদের দলের এজেন্ডাকে বাস্তবায়ন করে। অনেকেই মনোনয়নপত্র জমাও দেন। দুপুরে শিবিরের প্যানেল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থীরাও দেন মনোনয়নপত্র জমা। অভিযোগ, নির্দিষ্ট একটি দলকে সুবিধা দিতেই বাড়ানো হয়েছে জমা সংগ্রহের সময়সীমা। কোনো ধরনের পূর্ব পর্যালোচনা ছাড়া, কোনো ধরনের ডিসকাশন ছাড়া সরাসরি একদিন বাড়ায় দেওয়া এবং বাকিরা জমা দেওয়ার পর হঠাৎ করে ঘোষণা দেওয়া, এটি নিঃসন্দেহে বাকিদের পলিসি মেকিং এবং বাকিদের সিদ্ধান্ত গ্রহণের পরে নির্দিষ্ট একটি পক্ষকে সিদ্ধান্ত গ্রহণের সামগ্রিক সুবিধা দেওয়া এবং পলিসি মেকিংয়ে বিশেষ সুবিধা দেওয়ার নামান্তর। মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করে বাম রাজনৈতিক দলের শিক্ষার্থী সংগঠনের জোট প্রতিরোধ পর্ষদ। নিজেদের সাধারণ জোট আখ্যা দিয়ে নেতারা বলেন, দুটি বিশেষ ছাত্র সংগঠনের কথাই চলছে নির্বাচন কমিশন। ৭১-এর গণহত্যাকারী শক্তি, ২৪-এর গণহত্যাকারী শক্তি, তাদের বিরুদ্ধে যে যুগপৎ গণতান্ত্রিক আন্দোলন, সেই গণতান্ত্রিক আন্দোলন আমরা গড়ে তুলব এবং সেই গণতান্ত্রিক আন্দোলনের পথে একটি পাথেয় হিসেবে থাকবে এই ডাকসু নির্বাচন। এমন অভিযোগে ডাকসু নির্বাচনের চিফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসিমউদ্দিন বলেন, কাউকে সুবিধা দিতে নয়, সবার কথা ভেবেই মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদানের সময় বাড়ানো হয়েছে। ছাত্র দল অথবা অন্য কোনো দল ডাকসুতে কোনো ইস্যু না। আমাদের এখানে যারা বৈধ ছাত্রছাত্রী তারাই শুধু মনোনয়নপত্র গ্রহণ করতেছে। আমাদের কোনোভাবে জানার কোনো সুযোগ নাই সে কোন দল করে, কোন গ্রুপ করে, কি করে। এই অন্তত ডাকসু ইলেকশন কমিশনের হিসাবে এই জিনিসটা আমাদের কাছে নেই। অভিযোগ প্রত্যাখ্যান করেছেন ছাত্র দলের নেতারা। জানান, সব প্রার্থীদের বিষয়ে পর্যালোচনা করছেন তারেক রহমান। সবুজ সংকেত পেলেই ঘোষিত হবে পূর্ণাঙ্গ প্যানেল। একদম সম্পূর্ণ ভিত্তিহীন এবং বানোয়াট অভিযোগ। আমাদের সকলের ডাটা আমাদের দেশনায়ক জনাব তারেক রহমান নিচ্ছে, অতি শীঘ্রই আপনারা প্যানেল দেখতে পাবেন। আগামী 9 সেপ্টেম্বর ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ, সেদিনেই ঘোষণা করা হবে ফলাফল। আল আমিন হক, যমুনা নিউজ, ঢাকা।
রোববার পর্যন্ত সচিবালয়ের সামনে বিক্ষোভ কর্মসূচি প্রত্যাহার করেছে জুলাই শহীদ তামিমের পরিবার। তাদের দাবি, সদ্য জামিনপ্রাপ্ত যাত্রাবাড়ী থানার এসআই সাজ্জাদুর জামানকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। সেই সাথে বুধবারের মধ্যেই 2 বিচারপতির বহিষ্কার এবং আইন উপদেষ্টাকে শোকজের দাবিও জানায় তারা। অন্যথায় আগামী রোববার থেকে সচিবালয় বা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ঘেরাও করা হবে। জুলাই আন্দোলনের যাত্রাবাড়িতে পুলিশের গুলিতে শহীদ হন আরেক পুলিশ সদস্যের ছেলে ইমাম হোসেন তাইম। ওই ঘটনায় মামলার আসামি এক পুলিশ কর্মকর্তা জামিন পেয়েছেন। এতে ক্ষুব্ধ শহীদ পরিবারের সদস্যরা জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ করেন তারা। সেখানে বিচার নিয়ে সরকারের গাফিলতির অভিযোগ করেন স্বজনরা। সে টাকা খেয়ে হাইকোর্টের সাথে লিয়াজু মেনটেন করে সমস্ত আসামিদেরকে জামিন করে দিচ্ছে। আইন উপদেষ্টার মদদে 5 কোটি টাকার লেনদেনে সেই আসামিকে জামিন দিয়ে দিয়েছে। সেই আসামিদেরকে তারা ছেড়ে দিচ্ছে, ঘুষ খেয়ে টাকা খেয়ে ছেড়ে দিচ্ছে। এই সরকার এবং এই আইন উপদেষ্টা কার কাছে টাকার কাছে বিক্রি হয়ে গেল কিভাবে? তাদের অভিযোগ, সরকার বিচার ও শহীদ পরিবারকে স্বীকৃতি দিতে ব্যর্থ হয়েছে। বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা এবং আইন উপদেষ্টার পদত্যাগ চাই। আসিফ নজরুল সাহেব, আপনি কিসের এজেন্ট স্পষ্ট করতে হবে। আপনারা থাকতে বিচার হবে না, এটা আমরা অনেক আগেই বুঝে গেছি। আপনারা দয়া করে স্বেচ্ছায় পদত্যাগ করুন। বিক্ষোভ শেষে প্রেস ক্লাব থেকে মিছিল নিয়ে সচিবালয়ের সামনে যান স্বজনরা। ভেতরে প্রবেশ করতে চাইলে আইন শৃঙ্খলা বাহিনী তাদের আটকে দেয়। পরে তারা অবস্থান নেন সচিবালয়ের মূল ফটকের সামনের সড়কে। এতে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়। আসামিকে জামিন দেয়া বিচারক ও আইন উপদেষ্টার পদত্যাগের দাবি জানান আহত নিহতদের স্বজনরা। এটা তো একেবারে প্রোটেক্টিভ এলাকায় 144 জারি করা। আমরা চেষ্টা করতেছি, তাদের বোঝানোর চেষ্টা করতেছি যে আপনারা একটু পাশে যান, মানুষের দুর্ভোগ যেন না হয়, রাস্তার যান চলাচল স্বাভাবিক থাকে। স্বজনরা অভিযোগ করেন, সরকার শহীদদের আত্মত্যাগ ভুলে গেছে, তাই বিচারের জন্য তাদের রাস্তায় নামতে হচ্ছে। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে দেশের আর্থিক খাত সহ বিভিন্ন সেক্টরে সাইবার হামলা হতে পারে। এখন থেকেই প্রস্তুতি নেওয়া না হলে সাইবার নিরাপত্তা ইস্যুতে ব্যাংকিং খাত বড় ধরনের বিপর্যয়ে পড়তে পারে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার টেলিযোগাযোগ বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। বিকেলে রাজধানীতে আর্থিক খাতে সাইবার নিরাপত্তা শীর্ষক সেমিনারে বক্তারা বলেন, সাইবার নিরাপত্তায় ব্যাংকগুলোর পর্যাপ্ত বিনিয়োগ নেই। প্রযুক্তির ব্যবহার বৃদ্ধির সাথে বাড়ছে সাইবার ঝুঁকি। দেশের ভেতর বাইরে থেকে প্রতিনিয়ত সাইবার হামলার শিকার হচ্ছে বিভিন্ন গুরুত্বপূর্ণ সংস্থা ও আর্থিক খাত। বিশেষ করে ব্যাংকিং খাত ভয়াবহ ঝুঁকির মধ্যে আছে বলে মনে করেন প্রধান উপদেষ্টার ডাক ও টেলিযোগাযোগ বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। ভোটের আগে এই ঝুঁকি আরও বাড়তে পারে বলে আশঙ্কা তার। এখন যখন নির্বাচন আসবে তখন আমরা দেখতে পারবো যে সাইবার ভালনারেবিলিটিটা অনেক বেড়ে গেছে। এটা শুধু দেশের ভিতর থেকেই হবে না, দেশের বাইরে থেকেও হবে। এবং আমাদের কাছে আমাদের যে বিভিন্ন যে ইন্টেলিজেন্স আছে সেটার মধ্যে তারা অলরেডি আমাদেরকে এই বিষয়ে ওয়ার্নিং করছে যে নির্বাচন উপলক্ষে বাংলাদেশের সফটওয়্যার ইন্ডাস্ট্রি ইরেসপেক্টিভ অফ ব্যাংকিং অ্যান্ড আদার্স সিরিয়াসলি ইম্প্যাক্টেড হবে। সাইবার নিরাপত্তা নিশ্চিত করার জন্য ব্যাংকগুলোর পর্যাপ্ত বিনিয়োগ নেই বলে সেমিনারে জানান বিশ্লেষকরা। বলেন, দক্ষ জনবলের অভাব এবং পাইরেসি সফটওয়্যার ব্যবহারের ফলে ঝুঁকির মাত্রা আরও বাড়ছে। ভেরি লো 4% ব্যাংক, লো 12%, আর মডারেট হচ্ছে 32%। আমরা যদি ধরি না এরা ভালো পজিশনে আছে, তাহলে 36 এবং 16, তার মানে 52% ব্যাংকস। সিকিউরিটি কিন্তু স্ট্যান্ডার্ড না, এবং যে কোনো ভয়ঙ্কর সাইবার অ্যাটাক যদি আছে, লাইক র্যানসমওয়্যার অ্যাটাক, যেটা 17 সালে এসেছিল, অনেকগুলো ব্যাংক এফেক্টেড হয়েছিল, সেই রকম ব্যাংক অ্যাটাক আসলে আমাদেরকে 28% ব্যাংক বলছে উই আর নট প্রিপেয়ার্ড। মোবাইল অপারেটর সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান থেকে গ্রাহকের ব্যক্তিগত ও আর্থিক তথ্যাদি উন্মুক্ত হচ্ছে বলে জানান প্রধান উপদেষ্টার অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান চৌধুরী। মোবাইল অপারেটররা ওরা কিন্তু দেখছে, কিন্তু আমি কত টাকা বেতন পাই এটা যে কোনো মোবাইল অপারেটর সে যদি চায়, দেখতে চায়, সে জানছে। তাহলে সে আমাকে, সে যে দুর্বিসন্ধমূলক হয় এবং লোভী হয়, সেটা হ্যাক করার জন্য আমার বেতন কত সারা পৃথিবীর লোক জানছে। আরে এটা এটা কেন এটা হবে? আমার ইনফরমেশন, আমার যে ডেটা সিকিউরিটি যে কথাটা বলছি, আমার পার্সোনাল ডেটা সিকিউরিটি নাই।
সেমিনারে জানানো হয় বর্তমানে দেশের 53% ব্যাংক সাইবার নিরাপত্তা ইস্যুতে ভালো অবস্থানে নেই। বিগ থ্যাংক ইউ এন্ড কংগ্রাচুলেশনস টু দি টিম। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা। পটুয়াখালীতে ডাচ বাংলা ব্যাংকের এটিএম বুথে ডাকাতির ঘটনায় মূল হোতা মোহাম্মদ জাহিদুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। দুপুরে সদর উপজেলার মৌকরণ বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে জাহিদুলের দেয়া তথ্যের ভিত্তিতে শহরের সরকারি বালিকা বিদ্যালয়ের পাশের একটি পুকুর এবং সদর রোডের একটি ড্রেন থেকে ডাকাতির মালামাল উদ্ধার করে পুলিশ। গত শনিবার রাতে ডাচ বাংলা ব্যাংকের একটি এটিএম বুথ, মোবাইল এবং অন্য একটি চশমার দোকানে ডাকাতি ও চুরির ঘটনা ঘটে। ফরিদপুর মেডিকেলের সামনে পানি জমে থাকায় সড়কে মাছ ছেড়ে অভিনব প্রতিবাদ করেছে স্থানীয়রা। মঙ্গলবার বিকেলে হাসপাতালের গেটের সামনে কর্মসূচি পালিত হয়। এর কিছুক্ষণ আগেই মেডিকেলের সামনে একটি রিকশা উল্টে গেলে আহত হন চালক এবং যাত্রী। স্থানীয়রা জানান, সামান্য বৃষ্টিতে এই মেডিকেল গেটে পানি জমে চরম ভোগান্তিতে পড়েন রোগীরা। বিষয়টি নিয়ে বারবার অনুরোধ জানালেও কোনো কর্ণপাত করেনি কর্তৃপক্ষ। প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেয়া নিরাপদ সড়ক আন্দোলনের জেলা সভাপতি নাদিম মিতু বলেন, কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা না নেয়ায় পানিতে মাছ ছাড়তে বাধ্য হয়েছেন তারা। দ্রুত ব্যবস্থা না নিলে আন্দোলনে যাওয়ার ঘোষণা দেয় কর্মসূচিতে অংশগ্রহণকারীরা। এই ছিল আমাদের এখনকার মতো যমুনা নিউজের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাই।